ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এসি মেশিন 1 এর ক্লাস চালিয়ে যাচ্ছি ভিডিওতে। ইউটিউব চ্যানেল গুরুবিদ্যায় এটা আপলোড হচ্ছে। আশা করছি তোমরা ক্লাসগুলি ফলো করবে। যেহেতু বর্তমান এই কোভিড-19 এর মহামারীর পরিস্থিতিতে ক্লাসে উপস্থিত হওয়া আমাদের জন্য সমস্যা, আবার পরীক্ষাও খুব কাছাকাছি অবস্থানে আছে। আগে যেভাবে আমরা ক্লাস নিচ্ছিলাম তারই একটু ভিন্ন প্রেক্ষাপটে অনলাইন ক্লাস আমরা করছি। তোমাদের যদি কোনো প্রবলেম হয় পরে মেসেজে তোমরা জানাবে, ফেসবুক মেসেজে জানাবে। এটা আমার ফেসবুক আইডিতেও পোস্ট হবে গত দিনের ক্লাসের মতো। তো সকলকে ক্লাসে আহ্বান করছি। আমাদের আজকের পড়াশোনা যেটা করতে হবে, ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট। এর প্র্যাকটিক্যালটা মনে হয়েছে আমাদের, কিন্তু থিওরিটিক্যালি অত বিস্তারিত আলোচনা হয়নি। থিওরিটিক্যালি বলতে গেলে যেটুকু বলতে হয় সেটা হলো যে ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট বলতে আমরা বলবো, ওপেন সার্কিট কি বলবো, যে ট্রান্সফরমারের প্রাইমারিতে সাপ্লাই থাকবে কিন্তু আউটপুটে কোনো রকম লোড থাকবে না। প্রাইমারিতে সার্কিট থাকবে, আউটপুটে লোডও থাকবে না, আবার শর্ট সার্কিটও করা থাকবে না। আউটপুটটা খোলা থাকবে, ওপেন থাকবে। সেজন্য আমরা ওপেন সার্কিট টেস্ট, এইভাবে যে টেস্ট করা হয় তাকে ওপেন সার্কিট টেস্ট বলবো। তো আমি বোর্ডে যাওয়ার আগেই একটি কথা বলছি, ওপেন সার্কিট টেস্ট দ্বারা ট্রান্সফরমারের কোর লস নির্ণয় করা হয়ে থাকে। কি লস? কোর লস। তা আসো দেখা যাক কি বিস্তারিত আছে। ট্রান্সফরমার দ্বারা আমরা সবসময় সংক্ষিপ্ত আকারে লিখি বা চিত্র আঁকি। যে চিত্রটি আঁকা হলো এতে আমি এঁকেছি এটা সিঙ্গেল ফেজ 4 টাইপ ট্রান্সফরমার সিম্বলিক্যালি, এবং দেখা যাচ্ছে তার আউটপুট ওপেন আছে। এই যে জায়গাটা কোনো লোড নাই, কিন্তু আমি এই জায়গাতে কিন্তু ভোল্টেজ মেজার করতে পারি ইচ্ছা করলে। সেটা যে ভোল্টেজ পাবো সেটা হলো V2 টার্মিনাল ভোল্টেজ। আসলে V2 যেটা, সেটা এই ক্ষেত্রে কপার লস খুবই নগণ্য হবে। কেন? কারণ লোড যেহেতু লোড নাই, কপার লস খুবই নগণ্য হবে। সেই কারণে V2 ধরে নিতে পারি আমরা। তারপরেও কিছু পার্থক্য কিন্তু থাকবে, V2 কম হবে, E2 বেশি হবে। কারণ E2 যেটা ইন্ডিউস হবে তার মধ্যে থেকে ড্রপ হওয়ার পরে V2 পাবো। এখন চলে আসো যে এই যে ওপেন সার্কিট টেস্ট,
ওপেন সার্কিট টেস্ট অফ এ ট্রান্সফরমার এটা করলাম, যেটা কিভাবে করতে হয়, ওপেন সার্কিট টেস্টটা কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা একটু আলোচনায় আনতে পারি। ট্রান্সফরমারের দুইটা প্রান্ত থাকে, দুইটা সাইড থাকে, একটা লো সাইড একটা হাই সাইড, একটা লো সাইড একটা হাই সাইড। লো সাইডে আমরা কারেন্ট বেশি পাই, ভোল্টেজ কম পাই, তাই না? নাকি ভোল্টেজ কম পাই, কারেন্ট বেশি পাই? আগেরটা উল্টা হয়েছে কথা। আসলে বাস্তব কথা হলো যে আমরা যে ট্রান্সফরমেশন রেশিও করি সেখান থেকে যে আমরা পাই V1 I1 ইকুয়াল টু V2 I2, অর্থাৎ ট্রান্সফরমারের সংজ্ঞায় বলা হয়েছে যে যে পরিমাণ ভোল্টেজ ইনপুটে যাবে, যে পরিমাণ পাওয়ার ইনপুটে যাবে ঠিক সেই পরিমাণ পাওয়ার আউটপুটে পাওয়া যাবে, অর্থাৎ আউটপুট পাওয়ার এবং ইনপুট পাওয়ার সমান। তো এই ক্ষেত্রে আমরা অ্যাপারেন্ট পাওয়ার ধরেছি, সেজন্য V1 I1 আবার V2 I2। ট্রান্সফরমারের আর একটা জিনিস সমান থাকে দুই কয়েলের ভিতরে, সেটা হলো ফ্রিকোয়েন্সি। তো এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির বিষয় আমরা সামনে আনছি না। তো এখান থেকে যদি সমান থাকতে হয়, এই যে পাওয়ার গুণফল V1 এবং I1 এর গুণফল আর V2 আর I2 এর গুণফল যদি সমান থাকতে হয় তাহলে কি হয়? আমরা জানি ট্রান্সফরমার দিয়ে হয় ভোল্টেজ বাড়ানো হয় অথবা ভোল্টেজ কমানো হয়। তো যেখানে এটা যদি গুণফল মনে করো যদি 200 হয় সাপোজ, তাহলে এই পাশেও কত হতে হবে? 200 হতে হবে, ভোল্টেজ আর কারেন্টের গুণফল। তো এই ক্ষেত্রে ভোল্টেজ যদি মনে করো 50, তাহলে কারেন্ট কত হবে? 4 অ্যাম্পিয়ার। ঠিক, তাহলে এই ক্ষেত্রে ভোল্টেজ বৃদ্ধি পেয়ে কত হবে? আমি ধরে নিলাম যে 100 ভোল্ট। তাহলে এই 200 মিলাতে হলে কারেন্ট কত হবে? 2 হবে। অর্থাৎ ট্রান্সফরমারে যে রাশিগুলি পরিবর্তন করা হয় সে দুটো হলো ভোল্টেজ এবং কারেন্ট। যখন ভোল্টেজ বেশি হয়, অর্থাৎ যখন আমরা স্টেপ আপ করি তখন ভোল্টেজ বেড়ে যায়, কিন্তু ওই আনুপাতিক হারে কারেন্ট কিন্তু কমে যায়। কারণ কি? কারণ দুটার গুণফল সমান থাকতে হবে। তো ঠিক দেখো, এখানে আমি V1 বা প্রাইমারি ভোল্টেজ যেটা সাপ্লাই দিয়েছি সেটা সাপ্লাই দিব হলো লো সাইডে। কোন সাইডে? লো সাইডে। ওপেন রাখবো হাই সাইডে, হাই সাইড ওপেন রাখবো। কেন? কোনো কারণ আছে না? এমনি না, কারণ আছে। কারণটা হলো এই, আমরা যখন নো লোড কন্ডিশন অফ ট্রান্সফরমার পড়েছি তখন দেখেছি যে কোনো লোড না দিলে যদি ট্রান্সফরমারে ইনপুটে সাপ্লাই দেওয়া হয়, প্রাইমারিতে সাপ্লাই দেওয়া হয়, তাহলে দেখা গেছে যে ওই জায়গাতে নো লোড কারেন্ট, সামান্য পরিমাণ নো লোড কারেন্ট প্রবাহিত হয়, যাকে আমরা I0 দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এখানে তো ওপেন সার্কিট করা হচ্ছে, ঘটনা কি সেম না? ওপেন সার্কিট করা আর নো লোড কন্ডিশনে একরকম কথা, কারণ আউটপুটে তো কোনো লোড দিই নাই, কোনো রেজিস্ট্যান্স, ইন্ডাক্টেন্স, কোনো ইম্পিডেন্স নাই। তাহলে প্রাইমারি সাইডে যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টটা কি কারেন্ট? নো লোড কারেন্ট। নো লোড কারেন্টটা সব থেকে কম কারেন্ট, প্রাইমারি কারেন্টের ভিতরে সব থেকে কম কারেন্ট। নো লোড কারেন্টের থেকে কম কারেন্ট তো যাবে না যদি তুমি রেটেড ভোল্টেজ প্রয়োগ করো, তাহলে এর মান খুবই কি কম। তাহলে কম মানের কারেন্ট যদি তুমি পরিমাপ করতে চাও, খুব কম মানের কারেন্ট যদি পরিমাপ করতে চাও, তো সেই ক্ষেত্রে খুবই কম মানের সেন্সিটিভ অ্যামিটার লাগবে। সেন্সিটিভ ওয়াটমিটার যদি ওখানে পাওয়ার লস খুবই কম হয়,
আরও সেন্সিটিভ হলো ওয়াটমিটার লাগবে। আমি কারেন্টের কথাই আসি। যদি আমাদের যে ট্র্যাডিশনাল মিটারগুলি আছে অ্যানালগ, সেগুলো যদি আমি লাগাই তাহলে অতি 0.1-এর নিচে তো মাপা সম্ভব না। তো মাপা সম্ভব না, এ আসবে মিলি অ্যাম্পিয়ারে, সাম মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার, I0। তাহলে যদি আমি এরকমের লো সাইডে ওই কারেন্ট পাই, সেটা খুবই কম মানের, ভোল্টেজটা যে ক্ষেত্রে যেটা আছে সেটা এখানে ভোল্টেজ আর কারেন্টের গুণফল, ডান পাশের অর্থাৎ হাই সাইডের কারেন্ট আর ভোল্টেজের গুণফল সমান পাওয়া যাবে। তাহলে যদি আমি এটা হাই সাইডে সাপ্লাই দিতাম তাহলে ভোল্টেজটা বেশি দিতে হতো, কারেন্টটা আনুপাতিক হারে কম হতো অনেক। তাহলে সেই কারেন্টটা ওই যে বললাম অ্যামিটার দিয়ে পরিমাপ করা সম্ভব হতো না। অর্থাৎ আমার মিটারের যে ক্যালিব্রেশন দাগাঙ্কিত আছে তার থেকে অনেক কম পরিমাণ কারেন্ট পাওয়া যেত, ফলে কারেন্ট কিন্তু পরিমাপ করতে পারতাম না, কারণ মিটার ওই পরিমাণকে সাপোর্ট করতো না, মানে মিটার রিফ্লেকশন দিত না। সেই কারণের জন্য কি করা হয়, যে লো সাইডে মিটারগুলি বসায়। তো লো সাইডে ভোল্টেজ কম কিন্তু কারেন্ট বেশি, ভোল্টেজ কম কিন্তু কারেন্ট বেশি। এই কারেন্ট যতটুকু বেশি I0, এই বেশি হওয়ার কারণে অ্যামিটার দ্বারা হয়তো পরিমাপযোগ্য হয়, তাই তো? মনে করো যে আমরা যে ধান চাল পরিমাপ করি কাটাই নিক্তিতে, তার মধ্যে যদি তুমি কম কম ওজন, যেমন সোনা রূপা এগুলো পরিমাপ করে দিয়ে সেটা যদি একটা উঠিয়ে দাও, দিয়ে পাল্লা উঠিয়ে দাও, সেই পাল্লা কি ওদের আছে? বুঝাইতে পারিনি। পরিমাপ কোন ডিফ্লেকশন দিবে কিনা, সে কাঁটার কোনো নড়চড় হবে? কিচ্ছু হবে না। তো যদি আমি আবার ওই ব্যালেন্স যেটা হলো মেজার করা হয়, এই যে কাঁচের বাক্সের মধ্যে আমরা দেখি জুয়েলারিতে, সেখানে কিন্তু গ্রাম পর্যন্ত, তার নিচে পর্যন্ত মেজার করা যায়। কারণ নিক্তির যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বা মেজারিং ইনস্ট্রুমেন্টের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুসারে তোমাকে পরিমাপ করতে হবে। যদি বিশাল নিক্তি সামান্য পরিমাণ ওজন ছাপাও তাহলে কোনো ডিফ্লেকশন পাবে না। আবার খুব ছোট সোনার উপর যেটা মাপায়, তাদের যদি তুমি এখন চাউল মাপা শুরু করো তাহলে সেটা দিয়ে কত বছর লাগবে, তাই না? সেটা দিয়েও মাপা যাবে না। তাহলে মেজারিং ইনস্ট্রুমেন্টের সাথে মিল থাকতে হবে কোয়ান্টিটিগুলির। এই ক্ষেত্রে ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আসলে প্রাইমারি সাইডে লো সাইডে যদি আমি প্রাইমারি সাইড করি তাহলে কিছু বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, কারণ ভোল্টেজ কম থাকে। তো ভোল্টেজ আর কারেন্টের গুণফল সমান। তাহলে এইদিকে যদি কারেন্ট প্রবাহিত হতো, তো এই কারেন্টটা অর্থাৎ যদি 2 গুণ করা হতো, এটা কারেন্ট অর্ধ গুণে নেমে যেত, 0.5 গুণে চলে যেত। তো সেই কারণের জন্য যদি আমি হাই সাইডে মিটারগুলি লাগাতাম তাহলে মিটারে কোনো ডিফ্লেকশন পেতাম না। সেই জন্য আমরা কি করি, এই পরীক্ষাটা চালানোর সময়, এক্সপেরিমেন্টটা করার সময় লো সাইডকে বেছে নিতে হবে এবং লো সাইডে অ্যামিটার এবং ওয়াটমিটার সংযুক্ত করতে হবে, তা নাহলে অ্যামিটার রিডিংটা বোঝা যাবে না। কথা ক্লিয়ার? তাহলে এখন আমি এখানে সাপ্লাই দিব কতটুকু, V1 সাপ্লাই দিব। এই ট্রান্সফরমারের একটা রেটেড ভোল্টেজ বলা আছে। কেমন বলা থাকে? হয় বলা থাকে 20/200 ভোল্ট একটা ট্রান্সফরমার, না হয় বলা থাকে 2200/220 ভোল্ট একটা ট্রান্সফরমার। যখন স্টেপ আপ হয় তখন এই ধরনের প্রাইমারিটা বেশি থাকে, কম থাকে, সেকেন্ডারিটা বেশি থাকে। আবার যখন স্টেপ ডাউন হয় তখন প্রাইমারিটা বেশি থাকে, সেকেন্ডারিটা কম থাকে। এই ক্ষেত্রে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করছি, মানে প্রাইমারিতে কম ভোল্টেজ দেব, সেকেন্ডারিতে বেশি ভোল্টেজ পাবো, 2 গুণ হোক, 3 গুণ হোক, 4 গুণ হোক, এই রেশিও অনুসারে ট্রান্সফরমার মেশন রেশিও আছে, রেশিও অনুসারে যা পাই পাবো। তাহলে
আমি এখানে যে সাপ্লাইটা দেব V1, এটা কিন্তু রেটেড ভোল্টেজ দিতে হবে, অর্থাৎ ট্রান্সফরমারের ওই নেম প্লেটের মধ্যে যা ভোল্টেজ দিতে থাকবে তাই। হ্যাঁ, যদি বলে 200/400 ভোল্ট, তাহলে তোমাকে 200ই দিতে হবে, কম দিলে চলবে না। তাহলে যে I0 বা নো লোড কারেন্ট যেটা প্রবাহিত হবে, নো লোড কারেন্টটা আমি মিটারে পেয়ে যাবো, অ্যামিটারে। আর ওই যে ওয়াটমিটার যেটা সংযুক্ত আছে, ওয়াটমিটারেও কিন্তু একটা রিডিং পাবো। ওয়াটমিটারের যে রিডিং পাবো সেটাকে ডব্লিউ ওয়াটমিটার বলছি। ওয়াটমিটারের যে রিডিং পাবো, সেই ওয়াটমিটার রিডিংটাকে আই দিয়ে প্রকাশ করতে পারি আমরা। আই দিয়ে কি বোঝানো হয়? আই মানে হলো আয়রন লস। কোন কোন ক্ষেত্রে ডব্লিউসি দিয়েও লিখি, মানে হলো কোর লস। তাহলে কোর লস অথবা আয়রন লস, এই দুই ধরনের নোটেশনই আমরা ব্যবহার করি। তাহলে এরকম যদি লো সাইডে এই 2 মিটার সংযুক্ত করি, করে যদি প্রাইমারি রেটেড ভোল্টেজ সাপ্লাই দেই, তাহলে এমিটার এবং ওয়াটমিটারে যে রিডিং পাবো, এমিটারে পাবো নো লোড কারেন্ট, ওয়াটমিটারে পাবো ট্রান্সফরমারের কোর লস অথবা ট্রান্সফরমারের আয়রন লস। বাস হয়ে গেল। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে ওপেন সার্কিট টেস্টটা করা হয় কি উদ্দেশ্যে, কেন করা? আমাদের উদ্দেশ্য, প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো যে ট্রান্সফরমারের কোর লস বের করা। তাহলে ওয়াটমিটারে যে রিডিং হবে, যে ওয়াট পাবো, সেটা হলো ট্রান্সফরমারের কোর লস। কোর কিসের তৈরি? লোহার তৈরি। কোর হচ্ছে লোহার তৈরি। কি লোহা দিয়ে তৈরি? স্টিল দিয়ে তৈরি। 4% সিলিকন স্টিল। সব ভুলে গেলে তো গোলমাল হয়ে যাবে পরে। 4% সিলিকন স্টিল। ওই ক্ষেত্রে যে পরিমাণ লস হবে, সেই লসটা হচ্ছে আয়রন লস। সি দিয়ে কোর বোঝায়, আর কোর হলো আয়রন, সেজন্য WI দিয়েও আয়রন লস প্রকাশ করা যেতে পারে। দুইটাই আমরা ব্যবহার করি। তাহলে কোর লস WC, অথবা একে আমি লিখতে পারি WI। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের পাওয়ারের সূত্র আমি কি লিখতে পারি? পাওয়ার VI cos θ। যদি প্রাইমারি সাইডেড হয় তাহলে V1 I1 cos θ। যদি সেকেন্ডারি সাইডের বিবেচনায় যায় তাহলে V2 I2 cos θ। তো এক্ষেত্রে তো নো লোড, এক্ষেত্রে আমার এই নো লোড কম্পোনেন্ট বা প্রাইমারি, এই ক্ষেত্রে আমি দেখছি প্রাইমারি আমরা এনার্জাইজ করছি, অর্থাৎ প্রাইমারিতে ভোল্টেজ সাপ্লাই দিয়েছি। তো সেই ক্ষেত্রে ভোল্টেজটা কি? V1 রেটেড ভোল্টেজ। আমি বলেছি যে প্রাইমারি রেটেড ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, তাহলে V1। কারেন্ট কত? I0 নো লোড কারেন্ট। আর ওখানে যে পাওয়ার ফ্যাক্টর আছে, পাওয়ার ফ্যাক্টরটা কত? cos θ0। তাহলে এর পরিবর্তে আমি লিখতে পারি V1 I0 cos θ0। একক কি? একক তো পাওয়ারের একক সবসময় ওয়াট। ঠিক আছে, তো এইটুকু আমরা বের করতে পারি। এখন মিটারে আমি দুইটা কম্পোনেন্টের মান, দুইটা কোয়ান্টিটির মান আমরা পেলাম। একটা হলো কোর লস, আরেকটা হলো নো লোড কারেন্ট। ঠিক না? এই নো লোড কারেন্ট এবং প্রাইমারি ভোল্টেজ, এগুলো তো আমার জানা হয়ে গেল। কোর লসও জানা হয়ে গেল। এখান থেকে আমি বের করতে পারি কতগুলো জিনিস। তার মধ্যে পাওয়ার ফ্যাক্টরটা কত ছিল। যেহেতু এসি সাপ্লাই, ট্রান্সফরমারের এসিতে কাজ করে, তাহলে ওর পাওয়ার ফ্যাক্টর এই ক্ষেত্রে কত ছিল? তাহলে পাওয়ার ফ্যাক্টর cos θ0 ইকুয়াল টু, এখানে
WI অর্থাৎ কোর লস ভাগ V1 I0 পারফেক্ট cos θ 0 মান বেরিয়ে গেল। আমি এর আগে গতদিন বলেছিলাম নো লোডের যে উপাংশগুলি আছে, উপাংশগুলি সম্পর্কে আগামীকাল আলোচনা করব। তো আলোচনা যদিও করেছি, আবার এই ক্ষেত্রে আমি আবার দেখাচ্ছি যে যেহেতু এই টেস্টটা আসলে ওপেন সার্কিট টেস্ট বলা হলে নো লোড টেস্ট, তো সেজন্য আমি এই যে 0 এইদিকে হলো V1 সাপ্লাই দিয়েছি, এদিকে কত যাবে V2। তো এইদিকে এদিকে কারেন্টের একটা কোয়ান্টিটি যাবে, এইদিকে একটা যাবে, আর এটা হলো ভোল্টেজ যেটা আছে তার 90 ডিগ্রিতে ফ্লাক্স হবে। ফ্লাক্স তৈরি হয় কার কারণে? কোন কারেন্টের কোন উপাংশ দিয়ে ফ্লাক্স তৈরি হয়? ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট অর্থাৎ I মিউ দ্বারা। তাহলে ফ্লাক্স যেদিকে হচ্ছে আসলে এটা তৈরি হয়েছে কার প্রভাবে? I মিউ এর জন্য। আর এই যে V1 অর্থাৎ ভোল্টেজ ড্রপ বা পাওয়ার অপচয়, এটা কার জন্য তৈরি হয়? I W এর জন্য, ওয়ার্কিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট। তাহলে এখন আমি এখানে যদি এটা যদি ভেক্টর যোগ করি তাহলে এটা এই রাশিটা হলো I0 তাহলে আমি এই ক্ষেত্রে নো লোড কারেন্টের দুইটা উপাংশ পেয়েছি, একটা হলো IW, একটা হচ্ছে I মিউ। তাহলে সেখান থেকে দেখো আমি যেটা বের করতে পারি IW, যেটা এটা তো IW তাই না, এটা IW, এটা অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল হলো θ0। তাহলে IW ইকুয়াল টু I0 cos θ0, I মিউ যে উপাংশটা সেটা হলো I0 sin θ0। ঠিক আছে, I মিউ আর এটা যেহেতু প্যারালাল, এটাও কিন্তু I, তাহলে এটা IW, এটা I মিউ। এটা 90 ডিগ্রি একটা কোণ আছে, অর্থাৎ আমাদের লম্ব ভূমি আর হলো অতিভুজ। কারেন্ট I0 হলো অতিভুজ, তারপরে হলো ভূমি IW, I মিউ হচ্ছে লম্ব। তাহলে এই তিনটার রিলেশন যেটা আছে সেটা আমরা ত্রিকোণমিতিতেও পড়েছি, আবার গত দিনের ক্লাসেও বলেছি। তো এক্ষেত্রে আমি আর কি বের করতে পারলাম? একটা হলো cos θ0 বের করতে, θ0 বের করতে পারলাম, IW বের করতে পারলাম, I মিউ বের করতে পারলাম। এগুলো কিন্তু মিটার দিয়ে মাপা যাবে না, ক্যালকুলেশন করেই বের করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে। এবং I0 যদি আমার এই দুটা হয় তাহলে I0 এর ফর্মুলা, I0 আমরা এইভাবে বের করতে পারি, IW স্কয়ার প্লাস I মিউ স্কয়ার। এটা আবার একটু ব্যাখ্যা করে দেওয়া যেতে পারে, যাই হোক সেটা হলো I0 cos θ0 স্কয়ার প্লাস I0 sin θ0 স্কয়ার। এই তোমার I0 এর মান বেরিয়ে গেল। তো নো লোড কম্পোনেন্টে আর কি কি কম্পোনেন্ট জানতে হয় আমাদের, সেটা হলো যে R0, যদি R0 বের করতে চাই তাহলে R0 বের করতে চাই যদি ওই যে নো লোড কম্পোনেন্টের I0 যেদিকে ভাগ হয়ে গেল সেটা, তাহলে V1 সাপ্লাই ভোল্টেজ ভাগ I0 cos θ0
অর্থাৎ এইটুকুর মান আসলে আই ডব্লিউ। আবার এক্স জিরোর মান বের করা যায় v1 ভাগ আই মিউ, অর্থাৎ v1 ভাগ আই জিরো সাইন থেটা। এখন সর্বশেষে যে প্রশ্নগুলি আসতে পারে এই ক্ষেত্রে, যে ওপেন সার্কিট টেস্ট দ্বারা কি কি রাশি মান বের করা যায়, কি কি রাশির মান বের করা যায়। তাহলে আমি এখানে দেখছি যে পরিমাপ করে আমি পাচ্ছি হলো WI, অর্থাৎ আয়রন লস। তারপরে পাচ্ছি হলো I নট, নো লোড কারেন্ট। তারপরে আর কি পাচ্ছি I W, এটার মান বের করতে বলছে। I মিউ মান বের করতে পাচ্ছি। cos থেটা জিরো মান বের করতে পাচ্ছি। sin থেটা জিরোর মান বের করতে পারছি। থেটা জিরোর মানও বের করতে পারি। কিভাবে? মনে করো তোমার cos থেটা জিরোর মান বের হলো এখানে, তাহলে cos ইনভার্স cos থেটা জিরো, তাহলে এটা থেটা জিরোর মান এটাকে পাবো। এগুলো তো এইগুলো তো সব ক্যালকুলেটর দ্বারাই বের করা সম্ভব। থেটা জিরো মান বের করতে পারি। আর কিসের মান বের করতে পারি? আর জিরোর মান বের করতে পারি। আর কিসের মান বের করতে পারি? এক্স জিরোর মান বের করতে পারি। যখন প্রশ্ন জিজ্ঞেস করবে কি কি রাশির মান বের করা হয়, তখন কেউ যদি বলে শুধুমাত্র যে আয়রন লস বের করা হয়, তাহলে অনেক কিছু বাদ চলে যাচ্ছে। তা তো আমরা নিচের লাইনে দেখতে পাচ্ছি। কারণ তুমি আই জিরোর মান বের করছো, তুমি আই ডব্লিউ এর মান বের করছো, আই মিউ এর মান বের করছো, cos থেটা জিরোর মান বের করছো, sin থেটা জিরোর মান বের করছো, থেটা জিরোর মান বের করছো, আর জিরোর মান বের করছো, এক্স জিরোর মান বের করছো, কিন্তু বলার বেলায় শুধু আয়রন লস বলছো। তাহলে উত্তর কি সঠিক হবে? কিন্তু যদি ভেরি ভেরি শর্ট টাইপ কোশ্চেনের মধ্যে বলে যে ওপেন সার্কিট টেস্ট করার উদ্দেশ্য, ওপেন সার্কিট টেস্ট করার একটাই উদ্দেশ্য, প্রধানতম যে উদ্দেশ্য, সেটা হলো ট্রান্সফরমারের কোর লস নির্ণয় করা অথবা আয়রন লস নির্ণয় করা। দুটা কিন্তু এক, সেজন্য আমি দুটো কথা একই সাথে প্যারালালি বলে দিচ্ছি। শর্ট সার্কিট টেস্ট অফ এ ট্রান্সফরমার। আগের মতোই কোর টাইপ ট্রান্সফরমারের একটা সিম্বল নাম কোর এখানে নেব। কোর এখানে নেব। ওপেন সার্কিট টেস্টে আমরা যে প্রান্তগুলি যেভাবে বেছে নিয়েছিলাম, অর্থাৎ লো সাইডে মিটার বসাচ্ছিলাম, হাই সাইড ওপেন রাখছিলাম, এবার ঠিক তার উল্টো করে দিতে হবে। অর্থাৎ হাই সাইডে মিটার বসাবো, লো সাইড শর্ট করব, তাহলে এদিকে আমি হাই সাইড বললাম, এদিকে লো সাইড বললাম। তো স্বাভাবিকভাবেই আচ্ছা, আসলে হাই সাইডে
পেজ সংখ্যা উইন্ডিং বা কোয়েলের পেজ সংখ্যা বেশি। শর্ট সার্কিট, মোটা একটা তার দিয়ে শর্ট সার্কিট করে দিলাম এখানটাতে। আর তাহলে প্রাইমারি সাইডে কি কি যন্ত্রপাতি লাগাবো? সেম অ্যামিটার। আচ্ছা আইএসসি উপর দিই, এটা একটা অ্যামিটার লাগাবো, এদিকে এটা শর্ট সার্কিট কারেন্ট মাপবে। এটা হলো ওয়াটমিটার, এখানে আমি সাপ্লাই দেব। মিউচুয়াল ফ্লাক্স কিন্তু রীতিমতো যাবে। মিউচুয়াল ফ্লাক্স প্রবাহিত হবে, না হলে তো ট্রান্সফরমার অ্যাকশনই অকার্যকর। এই ক্ষেত্রে চিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাই সাইডে ইনস্ট্রুমেন্ট লাগিয়েছি আর লো সাইডে শর্ট সার্কিট করেছি। এই শর্ট সার্কিটটা আমরা বাস্তবে তিন রকম করতে পারি। এক হলো যে ট্রান্সফরমার যে দুটো টার্মিনাল বের হয়ে থাকে সেই দুটো টার্মিনাল একত্রিত বেঁধে দিতে পারি, সংযুক্ত করে দিতে পারি। আর একটা কাজ আমরা করি, সেটা হলো একটা, যেহেতু ভোল্ট মিটারের কি এটা একটা ভোল্ট মিটার প্যারালালে ভোল্ট মিটার বসাই দিতে পারি, মধ্যে ভোল্ট মিটার কানেকশন দিয়ে দিতে পারি। আর একটা কি, আর একটা হলো যে মোটা একটা তার দিয়ে, যেহেতু শর্ট সার্কিট কারেন্ট প্রবাহিত হবে, তো সেরকমের হাই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির একটা তার দিয়ে দুই মাথায় বেঁধে দিতে হবে, যুক্ত করতে হবে। আসলে বাস্তবে কাজ এক। তাহলে প্রাইমারি সাইডে দেখো, এর আগে যে টেস্টটা করলাম সেই টেস্টে কিন্তু বলেছে V1 সাপ্লাই দিলাম, আর এখন বলছে যে সাপ্লাই ভোল্টেজ। তাহলে কোনো একটা সিগনিফিকেন্ট একটা কথাবার্তা এখানে আছে। তাহলে এই শর্ট সার্কিট টেস্ট করার বেলায় আমি লো সাইডকে শর্ট করব, হাই সাইডে যন্ত্রপাতি বসাবো। তোমরা রেটেড ভোল্টেজ তো শুনেছো, যেমনি রেটেড ভোল্টেজ আছে সেমনি রেটেড কারেন্টও কিন্তু আছে। রেটেড কারেন্টও আছে। একটা ট্রান্সফরমার ফুল লোড অবস্থায় আউটপুটে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা হচ্ছে রেটেড কারেন্ট। ফুল লোড অবস্থায় যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা হচ্ছে রেটেড কারেন্ট। যদি কম বেশি ভোল্টেজ সাপ্লাই দেন তাহলে কিন্তু রেটেড কারেন্ট না। এটা রেটিং প্লেটের মধ্যে এইগুলি উল্লেখ থাকে যে ইনপুটে কত ভোল্টেজ, আউটপুটে কত ভোল্টেজ, অর্থাৎ লো সাইডে কত ভোল্টেজ, হাই সাইডে কত ভোল্টেজ, লো সাইডে কত কারেন্ট, হাই সাইডে কত কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর কত, অথবা ফ্রিকোয়েন্সি কত, মানে এই ট্রান্সফরমারটা কত ফ্রিকোয়েন্সিতে কাজ করবে। এবং কোনো কোনো ক্ষেত্রে টেম্পারেচারও বলা থাকে যে কত টেম্পারেচারে ভালো কাজ করবে। যেন আমরা বলতে পারি যে 30 ডিগ্রি সেলসিয়াসে সে ভালো কাজ করবে। আমাদের রুম টেম্পারেচার অনুসারে 22 থেকে 30 পর্যন্ত আমাদের দেশে মোটামুটি এভারেজলি থাকে, সেরকম এর বলা থাকতে পারে। আমি কেন এইবার মিটারগুলিকে হাই সাইডে লাগাবো এবং কি কারণেই বা আমি এই শর্ট সার্কিট টেস্ট করব, উদ্দেশ্য? হ্যাঁ, আমার আগের উদ্দেশ্য ছিল, আগের বলতে ওপেন সার্কিট টেস্টের উদ্দেশ্য ছিল ট্রান্সফরমারের কোর লস বা আয়রন লস নির্ণয় করা।
আর এবার আমার উদ্দেশ্য হলো ট্রান্সফরমারের কপার লস নির্ণয় করা। কপার লস নির্ণয় করা। আচ্ছা, তাহলে রেটেড কারেন্টের বিষয়ে আমি বললাম যে ফুল লোডে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা হচ্ছে রেটেড কারেন্ট। ঠিক আছে। ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্ট করার বেলায় আমি যে পদক্ষেপগুলো নিতে হয় সেটা আমি বলছি, একটু মনে রাখবেন। সেটা কি, আমি যে চিত্র অনুসারে ট্রান্সফরমারে মিটার সংযুক্ত করলাম আর তারপরে শর্ট করলাম লো সাইড। শর্ট করে আমি একটা ভেরিয়েবল সাপ্লাই দিয়ে, ভেরিয়াক বলে, ভেরিয়েবল এসি দিয়ে পাওয়ার সাপ্লাই দিব সিঙ্গেল ফেজ, ভেরিয়েবল এসি দিয়ে। মিটারের এই ট্রান্সফরমারের রেটিং প্লেটে যেহেতু তার রেটেড ভোল্টেজ লেখা আছে, মনে করো হাই সাইডে ভোল্টেজ আছে কত, তোমরা বলে দাও। হাই সাইডে তখন ভোল্টেজ বেশি থাকবে। হাই সাইডে কত আছে? সাপোজ হাই সাইডে ভোল্টেজ আছে হলো 22 ভোল্ট। ঠিক আছে। আমি একসাথে দুইটা জিনিস খেয়াল রাখবো ভেরিয়াকের মাধ্যমে। একদম জিরো থেকে শুরু করব, ভোল্টেজ সাপ্লাই দেব, জিরো থেকে সাপ্লাই দেবো, দিতে দিতে আস্তে আস্তে বাড়াবো, আস্তে আস্তে বাড়াবো। বাড়িয়ে এক পর্যায়ে দেখা যাবে যে ওই যে রেটেড কারেন্ট লেখা আছে ট্রান্সফরমারে, ওই রেটেড কারেন্ট প্রবাহিত হচ্ছে। কেমন? রেটেড কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো যেই রেটেড কারেন্টে পৌঁছে যাবে আমি ভোল্টেজ আর বাড়াবো না, ওই পর্যন্তই আমি স্টপ করে যাব। এবার আমি রিডিং নিতে শুরু করব। রিডিংটা কোনটা নেব? আগেই লিখবো শর্ট সার্কিট কারেন্ট কত, মানে রেটেড কারেন্টটা শর্ট সার্কিট কারেন্ট আইএসসি, এটার মান কত লিখে ফেললাম। এবার ওয়াটমিটার রিডিংটা দেখব। ওয়াটমিটার রিডিং এক্ষেত্রে কপার লস কত। প্রধান যেটা উদ্দেশ্য সেটা কিন্তু আমার অ্যাচিভ হয়ে গেছে। এরকম কপার লস বেরিয়ে গেছে ডাইরেক্টলি। কোত্থেকে? ডাইরেক্টলি ফ্রম ওয়াটমিটার রিডিং। ওয়াটমিটার রিডিং দেখেই যে রিডিংটা উঠবে সেটাই কপার লস ট্রান্সফরমারে। আর ওই যে রেটেড কারেন্ট দিলাম, যে রেটেড কারেন্টটাই হলো কি, ওটাই হলো শর্ট সার্কিট কারেন্ট। এখন ভোল্টেজের অবস্থা কি থাকবে তখন? ওপেন সার্কিটে তো একেবারেই প্রাইমারি লো ভোল্টেজ যা রেটেড ভোল্টেজ দিয়ে দিচ্ছিলাম একযোগে, কিন্তু এখানে আমি বলছি যে জিরো থেকে আস্তে আস্তে বর্ধিত করব, করতে করতে একসময় রেটেড কারেন্ট প্রবাহিত হবে। রেটেড কারেন্ট প্রবাহিত হলে আর ভোল্টেজ বৃদ্ধি করতে হবে না, বৃদ্ধি করলে রেজাল্ট ঠিক থাকবে না। এখন আমার যেটা প্রশ্ন সেটা হলো যে ভোল্টেজ তাহলে আমার কত পার্সেন্ট অ্যাপ্লাই হবে রেটেড কারেন্ট প্রবাহিত হবে? যেহেতু শর্ট সার্কিট করা আছে সেজন্য কারেন্ট কিন্তু বেশি পরিমাণ নেবে। শর্ট সার্কিটে অতি দ্রুত কারেন্ট প্রবাহিত হয় বেশি পরিমাণ। এটাকে মোটামুটি বলা হয় যে, বই দেখতে পারো 2% থেকে কোন জায়গায় 3%, কোন জায়গায় 5% এমন বলা হয়। এই ভোল্টেজের মধ্যেই রেটেড কারেন্ট প্রবাহিত হয়ে যাবে। তো তাহলে তুমি রেটেড কারেন্ট মানে রেটেড কারেন্ট বা শর্ট সার্কিট কারেন্ট যেটা বের করলে সেটার কারণে যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে সেই ভোল্টেজের মাপ তুমি নিয়ে নিলে মিটার থেকে। তাহলে ডাইরেক্টলি আমরা দুইটা জিনিস মিটার থেকে পেলাম। কি কি? একটা হলো কপার লস, ট্রান্সফরমারের কপার লস, আর একটা হলো শর্ট সার্কিট কারেন্ট। আর এই যে ভোল্টেজ আমি এবার সাপ্লাই দিলাম, এখানে যে শর্ট সার্কিট অবস্থায় যে ভোল্টেজ সাপ্লাই দিলাম ওর একটা নামকরণ তো করতে হবে। সেটা কি? শর্ট সার্কিট ভোল্টেজ। এটা না প্রাইমারি ভোল্টেজ, না সেকেন্ডারি ভোল্টেজ, না স্টেপ
ডাউনের যে ভোল্টেজ, লো সাইডের ভোল্টেজ না হাই সাইডের ভোল্টেজ, এই ভোল্টেজটা কিন্তু অন্য একটা ভোল্টেজ। অর্থাৎ শর্ট সার্কিট অবস্থায় রেটেড কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হলো বা করতে দরকার হলো, সেই ভোল্টেজ হলো শর্ট সার্কিট ভোল্টেজ। তাকে আমরা ভিএসসি দিয়ে লিখছি। এস মানে শর্ট, সিতে সার্কিট বোঝায়। তাহলে এই তিনটা জিনিস আমরা বের করে ফেললাম। ভিএসসি, ঠিক আছে। এই প্রাপ্ত তথ্য থেকে আমরা আর কি কি উপাংশ বের করতে পারি? যেমন ধরো আমি যদি এখানে যে কপার লস বলছি, এটা কিন্তু ডব্লিউ শর্ট সার্কিট, মানে শর্ট সার্কিট পাওয়ার যেটা সেটাই কপার লস। তাহলে ওর যদি ফর্মুলা বসাই, তাহলে আই শর্ট সার্কিট স্কোয়ার ইন্টু আর কি হবে, আর এসসি হবে, তাই বলছে। আর এসসির দরকার নাই, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। শর্ট সার্কিট হলে তো তোমার রেজিস্ট্যান্স বেড়ে যাবে অথবা কমে যাবে, এরকমের বিষয় না। রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট, তাই তো? রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট, কিন্তু টেম্পারেচারের সাথে কিছু ভেরি করে। আমরা টেম্পারেচারটা এই ক্ষেত্রে গণনায় রাখছি না, বিবেচনায় রাখছি না। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গতকালকে ক্লাসে বিস্তারিত আলোচনা হয়েছে। এটা আমরা ফর্মুলাতে পেতে পারি। তাহলে ভিএসসি পেতে পারি। তাহলে জেড ই অর্থাৎ ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার। তাহলে কি হবে সেটা? ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা আমরা বের করব কি দিয়ে? সেটা হলো এই যে আমার ভোল্টেজ সাপ্লাই দিয়েছে যে শর্ট সার্কিট ভোল্টেজ, তাকে শর্ট সার্কিট কারেন্ট দিয়ে ভাগ দেব। অনেকে বলতে পারো যে স্যার এখানে তো ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ দিলে রেজিস্ট্যান্স বেরোয়, আমরা জানি, কিন্তু জেড লিখছেন কেন? জেড লিখছি এজন্য যে এটা তো এসি কারেন্ট, এসি সাপ্লাইতে। এসি সাপ্লাইতে বাধা তো অন্যরকম আসে, রেজিস্ট্যান্স বাধাও যেমন আসে, তেমন ইন্ডাকটিভ বা রিঅ্যাক্টিভ বাধাও আসে। তাহলে এই রিঅ্যাক্টিভ বাধা আর রেজিস্টিভ বাধা মিলেই তো ইম্পিডেন্স হয়, সেজন্য আসলে ইম্পিডেন্সই পাওয়া যায়। তাহলে আমি যে ওই যে ভিএসসি যেটা সাপ্লাই দিলাম, আইএসসি যেটা মিটারে পেলাম, যেটা ভাগ দিলে জেডি পাবো, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার পেয়ে যাব। যদি আমি রেজিস্ট্যান্সের মান বের করতে চাই, এই যে এখানে দেখো রেজিস্ট্যান্স, তার অর্থ হলো আইএসসি স্কয়ার আর ই ইকুয়াল টু ডব্লিউএসসি অথবা ডব্লিউ কপার লস, যে কোনো লিখতে পারো। তা আর এর মান বের করব কিভাবে? ডব্লিউএসসি বাই এস আর সি ছোট ছোট, আই শর্ট সার্কিট স্কয়ার। তাহলে আমি আর এর মান বের করব। এখন এক্স এর মান কিন্তু এই ক্যালকুলেশন দ্বারা বের করা সম্ভব না, কিন্তু আমরা তো বের করতে পারি। তারা সার্কিট পড়েছে না, মনে আছে? কি মনে আছে? সার্কিটে পড়েছি জেড স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার পড়েছিলাম। তাহলে আসলে আমি এখানে দেখছি জেড ই আর ই এক্স ই, তাহলে और एक्स स्क्वायर इक्वल टू जेड ई स्क्वायर माइनस आर ई स्क्वायर। तो সুতরাং एक्स इक्वल टू रूट ओवर जेड ई स्क्वायर माइनस आर ई स्क्वायर। এগুলো তো সব এটা যেহেতু বাধা, এটার একক ওহম, এটার একক ওহম, তারপরে এটার একক ওহম, এটার একক ওয়াট, এর একক তো ভোল্টেজ, নিশ্চয় ভোল্ট, এর একক হলো অ্যাম্পিয়ার। আবার আমি প্রথম থেকেই আবার একটি কোশ্চেনে চলে যাই। সেটা হলো যে শর্ট সার্কিট টেস্ট কেন করা হয়? কি বের করার জন্য শর্ট সার্কিট টেস্ট করা? ট্রান্সফরমারের কপার লস বের করার জন্য শর্ট সার্কিট টেস্ট করা হয়।
শর্ট সার্কিট টেস্ট করার সময় মিটারগুলো কোন সাইডে থাকে আর শর্ট করা থাকে কোন সাইডে? হাই সাইডে মিটার থাকে, লো সাইডে শর্ট থাকে। তাহলে এখন যদি আমি পাল্টা কোশ্চেন করি যে আমি যদি লো সাইডে মিটার লাগাতাম আর হাই সাইড শর্ট করতাম তাহলে কি ঘটতো? না, ওপেন শর্ট তো করেই দিলাম। তাহলে যে সমস্যা ঘটতো সেটা হলো যে লো সাইডে তো কারেন্ট বেশি থাকে, যখন তুমি শর্ট সার্কিট করবে তখন কারেন্টের মান আরো 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 বেশি হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে এই যে আমরা রাশিগুলি পাবো বা আমরা নিজের যেভাবে করব, তাতে যদি আমি ওই রকমের ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে অনেক কারেন্ট দিয়ে পুড়ে যেতে পারে, তাই তো? মিটারগুলি পুড়ে যেতে পারে, সেজন্য আমরা ওইটা করি না, ঘুরিয়ে দিই, অর্থাৎ লো সাইডে শর্ট করি আর হাই সাইডটা মিটারের হাই সাইড দিকে মিটার সংযুক্ত করি। তাহলে আমি যদি বিস্তারিত কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করি যে ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে কি কি তথ্য বা উপাত্ত নির্ণয় করা যায়, বলো। কপার লস নির্ণয় করতে পারি, লিখো। আমি আবার না, আর লিখতে গেলে টাইম একটু বেশি লাগে। কপার লস নির্ণয় করতে পারি, শর্ট সার্কিট ভোল্টেজ নির্ণয় করতে পারি, শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় করতে পারি, ইম্পিডেন্স নির্ণয় করতে পারি, সমতুল্য ইম্পিডেন্স, সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারি, সমতুল্য রিঅ্যাকট্যান্স নির্ণয় করতে পারি, এইগুলো নির্ণয় করতে পারি। এখন আমি আরেকটু ডিপে উল্টা কোশ্চেন একটা করি, হ্যাঁ, উল্টা একটা কোশ্চেন করি। সেটা হলো যে আমি যদি এই ঘুরিয়ে টেস্টটা করলাম, সংযোগ করলি সব প্রাইমারি সাইডে মিটার সংযুক্ত করে দিলাম, সেকেন্ডারি সাইড শর্ট করে দিলাম, সেই ক্ষেত্রে কি সুবিধা হবে, কি অসুবিধা হবে? মিটার মানে হাই কারেন্ট প্রবাহিত হয়ে মিটার পুড়ে যেতে পারবে, মিটারের রেঞ্জের বাইরে চলে যাবে। মিটার দিয়ে, বিশেষ করে অ্যামিটার দিয়ে রাশি পরিমাপ করা সম্ভব হবে না, তাই তো? এবং পড়বেও, এটা হলো প্রথম কথা, প্রধান কথা, ঠিক আছে? এখন যেটা বিষয়, দুইটা টেস্ট আমরা করেছি, একটা হলো ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট আর একটা হলো শর্ট সার্কিট টেস্ট, তাই না? দুইটা টেস্ট কিন্তু আমরা করেছি এবং পদ্ধতিগুলো বলেছি, কি কি উপাংশ বের করা যায় সবগুলি বলা হয়ে গেছে। তাহলে আমার ট্রান্সফরমারের ক্যালকুলেশন সব শেষ, এটা বলতে পারি। তো ট্রান্সফরমার দিয়ে আমি টেস্টগুলো করব, এই দুই ধরনের টেস্ট করতে পারি। তো দুই ধরনের টেস্টের যখন তুলনামূলক আলোচনা চাইবে যে ওপেন সার্কিট টেস্ট দ্বারা কি নির্ণয় করা যায়, শর্ট সার্কিট টেস্ট দ্বারা কি নির্ণয় করা যায়, প্রধান উদ্দেশ্য কি, সেগুলো কিন্তু আমার এখান থেকে কোশ্চেনের উত্তরগুলো চলে আসবে, সেগুলো খেয়াল রাখতে হবে। তো আরেকটা বিষয় যে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব এই টেস্টগুলি করার সময়, ওপেন সার্কিট টেস্টের সময় কি সতর্কতা অবলম্বন করতে হবে? সতর্কতা অবলম্বন করতে হবে যে আমি যে কানেক্টিং তারগুলি ব্যবহার করব, কেবলগুলো খেয়াল করে সব ক্ষেত্রে, দুটার ক্ষেত্রে কেবল যথাযথ মানের হতে হবে। যেমন শর্ট সার্কিটে বেশি কারেন্ট যায়, তুমি যদি ফ্লেক্সিবল তার দিয়ে সংযোগ দাও তাহলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পুড়ে যেতে পারে। মানে একটা ট্রান্সফরমারের রেটেড কারেন্ট মনে করো আছে হলো 36 অ্যাম্পিয়ার, তুমি তার লাগালে 0.5 অ্যাম্পিয়ারের রেটিং এর, তাহলে থাকবে, উঠে যাবে। ভোল্টেজ রেটিংও সেরকম আছে, সেগুলো খেয়াল রাখতে হবে। আর শর্ট সার্কিট টেস্টের বেলায় লো সাইড শর্ট করব, হাই সাইডে মিটার লাগাবো। ওপেন সার্কিট টেস্টের বেলায় লো সাইডে সাপ্লাই দেব, হাই সাইডে ওপেন রাখবো। মনে থাকবে কথাগুলি? ইনশাল্লাহ মনে থাকবে। তার সব কিছু মনে নাও থাকতে পারে, তোমাদেরকে কিন্তু এই বই পুস্তক আবার পড়তে হবে। শর্ট সার্কিট টেস্টের অন্য একটা নাম আছে, সেটা ইম্পিডেন্স টেস্ট। কি টেস্ট? কারণ তো দেখলে যে ইম্পিডেন্স বের করা যায় সেই কারণের জন্য।
তাহলে আমি যদি বলি ঘুরিয়ে ফিরে আবার যে ওপেন সার্কিট টেস্টে মিটারের মাধ্যমে ডাইরেক্টলি কি কি তথ্য পেতে পারি? ডাইরেক্টলি মিটার দিয়ে ডাইরেক্টলি আমি কি তথ্য পেতে পারি ওপেন সার্কিট টেস্টে? কোর লস পেতে পারি, নো লোড কারেন্ট পেতে পারি, সাপ্লাই ভোল্টেজ পেতে পারি। তিনটাই ডাইরেক্টলি পেতে পারি, আর কোনোটা ডাইরেক্ট না, ক্যালকুলেশন করে বের করতে হয়। শর্ট সার্কিট টেস্টের বেলায় কি কি পেতে পারি? কপার লস, শর্ট সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট। আর অন্যান্যগুলি বের করার বেলায় ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে এগুলি আশা করি একটু মনে রাখবে। সাবধানতা এমনি লিখে দেওয়া আছে, নো লোড, এগুলি বিস্তারিত বর্ণনা হয়েছে। আমি এই সব বিস্তারিত বর্ণনার মধ্যে আর এখন ঢুকতে চাই না। কিছু ছোট ছোট অঙ্ক আছে, সেগুলি করতে হবে না নিজেরা পেরে যাবে ইনশাল্লাহ। একটি 10 কেভিএ, উদাহরণ নম্বর 6, একটি 10 কেভিএ 2300/230 ভোল্ট ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টের ডাটা নিচে দেওয়া হলো। লো ভোল্টেজ সাইডে শর্ট করা আছে তাই বলছে। ইএসসি শর্ট সার্কিট ভোল্টেজ দেওয়া আছে 137 ভোল্ট, শর্ট সার্কিট পাওয়ার দেওয়া আছে 192 ওয়াট, শর্ট সার্কিট কারেন্ট দেওয়া আছে 4.34 অ্যাম্পিয়ার। তাহলে নির্ণয় করো 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ রেগুলেশন, 90% ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে দক্ষতা, এবং যখন তার কোর লস 60 ওয়াট হয়। এই অঙ্ক এখন করার দরকার নেই। কেন? কারণ এই যে ভোল্টেজ রেগুলেশনের কথা এখনো বলা হয়নি। এখন ভোল্টেজ রেগুলেশন যদি আমি আবার এখন বলি অঙ্ক করাই দিই, তাহলে তোমরা ফেসা দেবো। তাহলে ভোল্টেজ রেগুলেশন মানে এর পরে এই আছে, তারপরে অঙ্ক করতে হবে। ভোল্টেজ রেগুলেশন কিসের ভোল্টেজ রেগুলেশন? voltage regulation of a transformer. আমি ভোল্টেজ কত রকম পেতে পারি? 3 রকম। কি কি? এ অন্য লাইনে চলে গেছে, ওই লাইনে আমি যেতে চাচ্ছি। লোডের উপর ভিত্তি করে ভোল্টেজ কয় রকম? লোডের উপর লোড একটা হলো ফুল লোড আর একটা হলো নো লোড। লোড তো 2 রকম হয়, নো লোড আর ফুল লোড। এখন বলতে পারে স্যার যদি হাফ লোড দেই, যদি 3/4 লোড দেই, যদি 110% দিক দেওয়া যায়, কিন্তু ওইগুলো আমি কাউন্ট করছি না। সর্বোচ্চ হলো ফুল লোড ভোল্টেজ, সর্বনিম্ন হলো নো লোড ভোল্টেজ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন পিক যেটা একদম, ওই দুটো আমরা বিবেচনায় রাখবো। ভোল্টেজ রেগুলেশন হলো নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজের পার্থক্য, তাকে হলো ফুল লোড ভোল্টেজ দ্বারা ভাগ করতে হবে। সংক্ষেপে কথা সেটা হলো ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল টু no load voltage minus
ফর্মুলা ভোল্টেজ রেগুলেশনের। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু পরিষ্কার, সেটা হলো যেহেতু নো লোড ভোল্টেজ থেকে ফুল লোড ভোল্টেজ বাদ দিলে একটা ভোল্টেজ ডিফারেন্স পাওয়া যাবে, তাহলে নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজ এক না, এটুকু আমরা নিশ্চিত। সমান সমান না, তো সমান সমান যদি হয় তাহলে খুব ভালো, বেস্ট। তার মানে নো লোডেও যা ভোল্টেজ ছিল ফুল লোডেও যদি তাই ভোল্টেজ থাকে, তাহলে তার ভোল্টেজ রেগুলেশন জিরো। ভোল্টেজ রেগুলেশন জিরো মানে কি ভোল্টেজ আপ ডাউন হয় না, এটা সব থেকে ভালো। কিন্তু তা কখনো হতে পারে না প্র্যাকটিক্যালি। নো লোড ভোল্টেজ বেশি থাকে, ফুল লোড ভোল্টেজ কম থাকে। আবার এমন হয় যে নো লোড ভোল্টেজ কম থাকে, ফুল লোড ভোল্টেজ বেশি থাকে। কখন? অন্যান্য সকল ক্ষেত্রেই নো লোড ভোল্টেজ বেশি আর ফুল লোড ভোল্টেজ কম। কিন্তু যদি ক্যাপাসিটিভ লোড হয়, কি লোড? ক্যাপাসিটিভ লোড। এই যে আমরা টিডি পড়ার বেলায় দেখবো যে যদি ক্যাপাসিটিভ লোড বেশি হয়ে যায়, তাহলে এখানে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছ 1,32,000 ভোল্ট, ওই জায়গায় পাচ্ছ 1,45,000। এত ভোল্ট কিন্তু বেড়ে যাবে। তাহলে কি আমি যদি ক্যাপাসিটিভ লোড দেই, তাহলে একদম আউটার পয়েন্টে যেয়ে আমি ভোল্টেজ বেশি পেতে পারি। ওইটা তোমার সেন্ডিং এন্ড রিসিভিং এন্ডের কথা। তা আমার ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা অত জটিলতায় যাব না। লোড যদি আমি ক্যাপাসিটিভ লাগাই, তাহলে কিন্তু ফুল লোড ভোল্টেজ বেড়ে যাবে আর নো লোড ভোল্টেজ তখন কম হয়ে যাবে। অর্থাৎ দুটার বিয়োগফল কি হবে? নেগেটিভ হবে। আমি মূল কথায় আবার ফিরে আসি গোড়ার দিকে। সেটা হলো যে একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজ যে পার্থক্য, তাকে যদি ফুল লোড ভোল্টেজ দ্বারা ভাগ করি, তাহলে সেটাকে বলা হবে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশনটা আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। এক হলো ভগ্নাংশ আকারে, আর একটা হলো শতকরা আকারে। ভগ্নাংশ আকারে যেমন দুইটার বিয়োগফল যেটা হবে, সেটা তো ফুল লোড নো লোড যে কোনো একটার থেকে কম হবেই। তাহলে কমকে বেশি দিয়ে ভাগ দিলেই ভগ্নাংশ চলে আসলো, পয়েন্ট চলে আসলো। পয়েন্টটাই তো ভগ্নাংশ। তাহলে নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজ যে পার্থক্য, তাকে ফুল লোড ভোল্টেজ দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে তাকে বলা হবে ভোল্টেজ রেগুলেশন। আমি যদি ভগ্নাংশ রাখতে চাই, পয়েন্ট রাখতে চাই, তাহলে এ পর্যন্তই ভোল্টেজ রেগুলেশনের সংজ্ঞা শেষ। কিন্তু আসলে এটা শতকরায় প্রকাশ করা হয়। কিসে প্রকাশ করা হয়? শতকরায় যদি প্রকাশ করা হয়, তাহলে ভগ্নাংশকে কি করি আমরা? জাস্ট মাল্টিপ্লাইং বাই 100, 100 দ্বারা গুণ করে দিলেই হয়ে যায়। তো মনে করো এখানে আসলো আমার 0.02, আর তাকে আমি আবার 100 দিয়ে গুণ করবো, তাহলে হলো 2%। 20% হয় না? 2% কি? দুই দিকে দুই ঘর আগে, পয়েন্ট দুই ঘর এগিয়ে যাবে, 20%। তাহলে শতকরাটাই আমি বেশি প্রকাশ করে থাকি, বা আমরা বেশি প্রকাশ করে থাকি। বই পুস্তকে আমরা শতকরাটাই বেশি প্রকাশ করে থাকি। তো ভোল্টেজ রেগুলেশনটাতে আমাদের দেখলাম যে নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজের পার্থক্য, এটা যদি বেশি হয় তুলনামূলক হয়, তাহলে ভগ্নাংশটাও বেশি হবে, শতকরা হার বেশি হবে। আসলে দুইটার পার্থক্য যত কম হয় তত ভালো ট্রান্সফরমারের ক্ষেত্রে। জিরো হলে আরো ভালো, বললাম বাস্তবে জিরো হওয়া সম্ভব নয়, হয় না। সেজন্য যদি ক্যাপাসিটিভ লোড কম থাকে, অন্যান্য লোড রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ লোড বেশি থাকে, তাহলে পজিটিভ মান পাওয়া যায়। অর্থাৎ সেক্ষেত্রে ফুল লোড ভোল্টেজ কম হয়, নো লোড ভোল্টেজ বেশি হয়। আর যদি ক্যাপাসিটিভ লোড বেশি হয়, তাহলে নো লোড ভোল্টেজ যা সাপ্লাই দিলে ফুল লোড ভোল্টেজ তার থেকে বেশি পাবে। সাপ্লাই দিলে মনে করো তোমার 220, কিন্তু পাওয়ার ওয়ালা ওইদিকে পাচ্ছে 230, 240, 250। ক্যাপাসিটিভ লোড যত বেশি করবে তার উপরে নির্ভর করছে। তাহলে সেই ক্ষেত্রে ফুল লোড ভোল্টেজ যেহেতু বেশি, নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ যদি করি, তাহলে কমের থেকে বেশিটা বিয়োগ হবে, রেজাল্ট মাইনাস হবে। রেজাল্ট কি হবে? মাইনাস হবে। তাহলে সেক্ষেত্রে রেগুলেশন আসবে, ভোল্টেজ রেগুলেশন আসবে কি? নেগেটিভ। সেজন্য একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে কখন ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয়।
আমি যে প্রশ্নটির উত্তর দিয়ে দিলাম, দিয়ে আবার প্রশ্নে ফিরে আসছি, সেটা তোমরা বলতে পারো কিনা? কখন ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয়? এক কথায় উত্তর হলো ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয়। কিন্তু তোমরা যখন উত্তর দাও বা তোমাদের সিনিয়ররা যখন পরীক্ষা দিয়েছে, খাতা আমরা যখন পরীক্ষা করছি যখন, তখন নানা রকমের কথাবার্তা লিখে ফেলি, মানে পরীক্ষার হলে টেনশনে, তারপরে মনে নাই অথবা ভালো করে শিখেনি, যে কোনো কথা লিখে ফেলি। দেখা গেলো কথাগুলো অনেক ক্ষেত্রেই সঠিক। যেমন ও বুদ্ধি আছে, বলে দিল কি যে নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজের পার্থক্য যদি নেগেটিভ হয় তাহলে, তো ওটা নেগেটিভ হয় সেই জন্যই তো কি সেজন্য নেগেটিভ হয়। ও বললো কি যে ক্ষেত্রে নো লোড কম আর ফুল লোড বেশি। আসলে আমি প্রশ্ন যা চাইছি তার উত্তর পাইনি, উল্টা একটা কথা বলেছে, লাইনে আছে কিন্তু একদম অ্যাকুরেট উত্তর হয়নি। তুমি উত্তর দিবে অ্যাপ্রোপ্রিয়েট। সেটা কিরকম? তুমি বলবে যে ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয়, কারো কোনো কোশ্চেন নেই। যদি তুমি আগের ধাপে শেষ করে দাও যে নো লোড যেখানে কম ফুল লোড বেশি সেখানে হলো ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ, প্রশ্ন উত্তর হয়নি, বা হলেও একদম খুব ভাষা। এই ক্ষেত্রে আসলে এক্সামিনারদের উপরে অনেক ক্ষেত্রেই চলে যায় মার্কিং এর বিষয়টা, 0 দেওয়া হয়ে যেতে পারে অথবা হাফ টাফ কিছু একটা দিয়ে বিদায় দেওয়া হয়। তাহলে সেই কাজটা আমরা করব না। মেসেজগুলি যদি ক্লিয়ার থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। বলতে যেমন ধরো প্রশ্ন, আমরা তো সবাই এখন অনলাইনে ফেসবুক মেসেঞ্জার ইউজ করি, জিজ্ঞেস করলো এখন কোথায় আছো? ও বললো আমি বাড়িতে আছি, অথচ তার সাথে কোনো পরিচয় নেই, তার বাড়ি দিনাজপুর না ঢাকা না কুষ্টিয়া। এখন তাহলে জিজ্ঞেস করো তোমার বাড়ি কোথায়? ও বললো থানাপাড়া। এমন কোন জেলা শহর নাই যেখানে থানাপাড়া নাই। হ্যাঁ, তাহলে হবে? উত্তর কি হলো? উত্তর হলো না। তো তাহলে তাকে যে যখন তোমার কারোর সাথে প্রথম ইন্ট্রোডিউস হচ্ছে তখন বলবে যে আমি এরকম কুষ্টিয়া শহরে পলিটেকনিকের এরিয়ায় থাকি বা এখানে আছি, কথা তো মামলা তো ফিনিশ। আর তুমি যদি একের পর এক সিরিজ অফ কোশ্চেন্সে যাও তাহলে কিন্তু উত্তর পাওয়াটা খুবই ডিফিকাল্ট, তাই না? তো এই ক্ষেত্রে প্রায় সময় আমাদের ছাত্রছাত্রীদের টেন্ডেন্সিও আছে, এর মধ্যে 2-1 পাওয়াও যেতে পারে, আমি কিছু মনে রাখি। দেখা গেল একটা নোটিশ আপলোড করা হয়েছে, নোটিশে বলা আছে যে এই নোটিশ এই কারণের জন্য এখানে এই কম্পিউটার ডিপার্টমেন্টের এত টাকা লাগবে, সিভিলের এত টাকা লাগবে, ইলেকট্রিক্যালের এত টাকা লাগবে, এই পর্বের এত টাকা, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17 তারিখ। নোটিশটা দেখেই প্রথমে কোশ্চেন করে যে স্যার এটা কিসের নোটিশ? তাহলে ওখানে কিন্তু সব লেখা আছে যে এই কারণের নোটিশ, এইটা লাস্ট ডেট, এত টাকা দিতে হবে, কোথায় দিতে হবে। আচ্ছা, তারপরে যদি বা কষ্টের সৃষ্টি বলা হলো যে এটা এই নোটিশ, তখনই তাৎক্ষণিকভাবে জিজ্ঞেস করবে স্যার কত টাকা লাগবে, কিন্তু নোটিশের মধ্যে দেওয়া আছে। আবার সেটা যদি বলো, এবার কোশ্চেন আসবে যে হ্যাঁ স্যার লাস্ট ডেট কবে? লাস্ট ডেট সঠিক যদি বলা হয়, এবার বলে স্যার 2-1 দিন বাড়ানো যাবে না। যে বিষয়টা আমার এখতিয়ারভুক্তই নাই তাহলে তার আমি কি জবাব দিব, তাই না? এইসব বিষয়গুলি, অথবা এরকম বলে স্যার আমি তো ঢাকা আছি, তাহলে আমি এখন ফর্ম ফিল আপ কিভাবে করব? ফর্ম ফিল আপ হলো প্রতিষ্ঠানের বিষয়, বোর্ডের বিষয়, প্রতিষ্ঠান এটাকে ফলো আপ করছে। এখন তুমি ঢাকা আসো না দিনাজপুর আসো, সেটা আমি একটা থার্ড পার্সন লোক, আমাকে জিজ্ঞাসা করে তোমার কি লাভ? আমার একটা বিড়ম্বনায় পড়া। এই ক্ষেত্রে ছাত্রদের সাথে রিলেশন থাকার কারণে এই ঝামেলাগুলি প্রায় সময়তেই আসে। তো সেই জন্য পরামর্শ আছে যে নোটিশ আগে ভালো করে পড়বা, কিসের নোটিশ, কেন, কয়দিন, কখন লাস্ট ডেট, কি বিষয়, তাহলে তুমি তো ক্লিয়ার হবে। নোটিশ দেওয়ার পরে এত প্রশ্নের উত্তর যদি দিতে হয়, তাহলে এরকম আমার সাথে 5,000 এই লোক অ্যাড আছে, তার মধ্যে 1,000 আছে ছাত্র বা ছাত্রী মিলে। 1,000কে এত উত্তর দিতে হলে তাহলে আমার আর কাজকর্ম বা ইত্যাদি ইত্যাদি এসব পড়বা ভালো করে, পড়ে তারপরে অনেক ক্ষেত্রেই আছে বোঝা যায় না, তখন তো আছে স্যার আমাদের কলেজ কবে খুলে দিবে, এটা তো আমি জানি না, তাই না? যে ক্ষেত্রে আমাদের বোর্ড অধিদপ্তরও বলতে পারছে না,
শিক্ষামন্ত্রীও বলতে পারছে না, কেউ ইন্ডিভিজুয়াল বলতে পারছে না। গভর্নমেন্টের একটা সম্মিলিত সিদ্ধান্ত আসার সাথে সাথে খুলে দেবে। এই যে ফর্ম ফিল আপ এতদিন হচ্ছিল না, তো সিদ্ধান্ত আসার সাথে সাথে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ হয়ে যাবে, পরীক্ষা হবে। তো বা কার কখন পরীক্ষা হবে রুটিনও মনে হয় আপলোড হয়ে গেছে বোর্ডের থেকে। রুটিন সম্ভবত আপলোড হয়েছে, আমি এরকম শুনছি, আমি ক্লিয়ার না। তাহলে এই ক্ষেত্রে এই ভোল্টেজ রেগুলেশন তাহলে আমি শতকরা যখন দেবো তখন এখানে এরকম একটা শতকরা চিহ্ন বসিয়ে দেবো। ভোল্টেজের পার্সেন্টেজ হয় এইখানে, না হয় এইখানে। সেটাকে আমি সংক্ষিপ্ত ভাবে লেখা দেখি বেশিরভাগ ক্ষেত্রে পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন। একে আমি বলি ভি নো লোড মাইনাস ভি ফুল লোড বাই ভি ফুল লোড। যেহেতু শতকরা বসিয়েছি, এটা হলো 100। এই জায়গায় একটা ঘুর ফিরেও আছে, অর্থাৎ একটা বই এরকম বলছে যে ভোল্টেজ রেগুলেশনকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হলো আপ, একটা ডাউন। তাহলে সেই ক্ষেত্রে এই যে ভাগফল যেটা আছে না, এই ভাগফলটা জাস্ট একটু উল্টা হয়ে যাবে। সেটা কি ভি এনএল মাইনাস ভি এফএল ভাগ ভি এনএল লিখে দাও ইনটু 100। এটা দুইটাই ভোল্টেজ রেগুলেশন। একটা বলছে ডাউন ভোল্টেজ রেগুলেশন, এইটা হলো ডাউন, ডি ও ডব্লিউ এন। এটা হলো ডাউন, এটা হলো আপ। আমরা এটা কি বেশি প্র্যাকটিস করি, ডাউনটা প্র্যাকটিস তেমন একটা করি না। এখন যে বিষয়গুলি আমাদের সাথে আছে, যে আমাদের যে ইলেকট্রিক লোড আছে, এই লোডগুলি আছে তিন রকমের: রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড। এটা সার্কিটে আমরা অলরেডি পড়েছি, এখন আবার রিভাইজ। তো তার মধ্যে রেজিস্টিভ লোড যদি হয়, ইন্ডাকটিভ লোড যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভি নো লোডের মান বেশি, ভি এফএল এর মান কম। আর যদি ক্যাপাসিটিভ লোড হয় তাহলে ভি এনএল এর মান কম, ভি এফএল এর মান বেশি। তখন বিয়োগফলটা নেগেটিভ হয়ে যায় আলটিমেটলি। পাওয়ার ফ্যাক্টর এর উপরে ভোল্টেজ রেগুলেশন অনেকাংশেই নির্ভর করে। তো যখন ভোল্টেজ রেগুলেশন তখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়, একক যখন পাওয়ার ফ্যাক্টর হয়, তখন আমি যদি এখন চিত্র আঁকতে চাই তাহলে আমার টাইম লাগবে না। আমি একটু শর্ট করে ফেলতেছি, এখানে বইটা তোমরা দেখে নিবা। অঙ্ক কষার জন্য এই চ্যাপ্টারের যে ফর্মুলাটা, এটা খুব কাজে লাগে। তারপরেও এটা বিস্তারিত পড়ানোর সুযোগ মনে হয় পাওয়া যাচ্ছে না এখন। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ইউনিটি পিএফ যদি হয় ট্রান্সফরমার, তাহলে আমি এখানে ভি এন এর যে মান পাবো ইকুয়াল টু রুট ওভার ভি এফ এল প্লাস আই এস আর ই ডবল প্রাইম স্কয়ার প্লাস আই এস এফসি ডবল প্রাইম। এটা তো একটা পদ্ধতি মেনটেন করে এই ফর্মুলাতে আসবো, কিন্তু আসলে যেটা বললাম যে আমাদের যে সময়, তাতে ওটা দেখানো যাবে না। সামনের ক্লাসে যদি সময় পাই তাহলে ওই ব্যাখ্যাটা আমি দেখাবো। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কি, এটা ইউনিট ল্যাগিং পিএফ এর ক্ষেত্রে নো লোড ভোল্টেজ ভিএনএল ইকুয়াল টু রুট ওভার ভি এফএল cos theta প্লাস আইএস আর ই ডবল প্রাইম হোল স্কয়ার প্লাস ভিএফএল sin theta IS XE ডবল প্রাইম।
সরলটা আসবে। আর যদি লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে যাই, আমি লিডিং পাওয়ার ফ্যাক্টরে যাই, স্লাইটলি ডিফারেন্স আছে। সেটা হলো শেষের যে অংশটা লিডিং পাওয়ার ফ্যাক্টর যেটা, VNL equal to root over VFL cos theta প্লাস এদিকে সব ঠিক আছে, IS RE ডাবল প্রাইম প্লাস VFL sin theta মাইনাস IS XE ডবল প্রাইম হোল স্কয়ার। এই যে শেষের যে অংশটা সেখানে মাইনাস, কেন মাইনাস হলো আর উপরেরটা কেন প্লাস হলো সে বিষয় আমি আগামী দিন ক্লাসে ইনশাল্লাহ ক্লিয়ার করব। এইটা এই সূত্র তিনটা লিখে দেওয়া হলো এই জন্যে যে এই সূত্র তিনটা তোমাদের অঙ্ক কষার জন্য খুবই কাজে লাগবে। আজকের থেকেই মুখস্থ করে ফেলবে, এই তিনটা মুখস্থ করে ফেলবে। যদি যদি তিনটা মুখস্থ করতে না চাও অলসতা বশত, হ্যাঁ, তাহলে একটা মুখস্থ করো। কোনটা? ল্যাগিংটা, মাঝেরটা মুখস্থ করে ফেলবো। মাঝেরটা মুখস্থ করে ফেলবা। সেটা হলো যে দেখো ফুল লোড ভোল্টেজ cos theta প্লাস IS RE ডবল প্রাইম হোল স্কয়ার প্লাস ফুল লোড ভোল্টেজ sin theta প্লাস IS XE ডবল প্রাইম হোল স্কয়ার। করেছ তো? মুখস্থ হয়ে গেছে। এবার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা দরকার মনে রাখতে হবে। ডানে যে অংশটা আছে ওইটা খালি মাইনাস হবে প্লাস হবে, তাহলে লিডিংটা আর মুখস্থ করা লাগবে না, খালি মনে রাখবে যে ডান পাশেরটা মাইনাস হবে, বাস হয়ে গেল। এখন যদি তুমি মনে করো যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দরকার, তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে কি? cos θ এর মান কত? cos θ এর মান 1, তাহলে এই জায়গায় যদি 1 বসাও তাহলে এখানে তো 1 গুণ করা আর না করা সমান কত? তাহলে cos θ থাকলো না। এর মধ্যে তো cos θ sin θ কোনো বালাই নাই, সুতরাং এটা অপরিবর্তিত থাকে হোল স্কয়ার। sin θ cos θ মানে 1, অর্থাৎ θ ইকুয়াল টু 90 ডিগ্রি নাকি 0 ডিগ্রি 0 ডিগ্রি রাইট। θ ইকুয়াল টু 0 ডিগ্রি, তো sin 0 ডিগ্রির মান কত? sin 0 ডিগ্রির মান 0, তাহলে আমার এই sin এটার মান আমার হবে কত? 0। তাহলে a যদি 0 হয় এর সাথে মাল্টিপ্লাই হবে VFL, তাহলে এই অংশটুকু কি 0? 0 কে আবার কষ্ট করে লেখার দরকার আছে নাই, তাহলে থাকলো কি IS XE ডবল প্রাইম, তাহলে IS XE ডবল প্রাইম স্কয়ার। মুখস্থ করা লাগছে? একটা মুখস্থ করবা কষ্ট মিষ্ট করে, একটা খুবই জব্দ করে মুখস্থ করবা। কি জন্য? এইখানে অঙ্ক পড়িবেই পড়িবে, হ্যাঁ পড়িবেই পড়িবে। তাহলে যদি অঙ্ক কষতে হয়, মার্ক যদি নিতে হয়, ফর্মুলাটা অবশ্যই মুখস্থ করতে হবে। এবার এর রিলেটেড কথা একটি কথা আমি বলছি, সেটা তোমাদের প্র্যাকটিসে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র মনে রাখো কি এখানে দেখো VFL প্রাইমারি না সেকেন্ডারি তা বলা নাই, আছে না? এখানে IS আছে, এখানে RE ডবল প্রাইম আছে। গতদিন ক্লাসে যারা ছিলে তারা তো অবশ্যই দেখেছে RE ডবল প্রাইম মানে ইন টার্মস অফ সেকেন্ডারি, তাহলে কারেন্টও সেকেন্ডারি, সেকেন্ডারি কারেন্ট ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি 2 প্রাইম। তাহলে দেখতে পেলাম কি যে এই অংশগুলো সব সেকেন্ডারি অংশে, তাহলে VFL তুমি প্রাইমারি ব্যবহার করতে পারো না। অর্থাৎ সকল কম্পোনেন্ট সেকেন্ডারি সাইডের গুলো বিবেচনা করতে হবে, সকল অংশগুলি সেকেন্ডারির বিবেচনা করতে হবে। তুমি যদি ভুলবশত VFL প্রাইমারির বসিয়ে দাও আর অন্যগুলি সেকেন্ডারির ব্যবহার করো, তাহলে কি প্রবলেম সলিউশন ঠিক হবে? ঠিক হবে না, ভুল হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে যে সেকেন্ডারি টোটাল ডাটাগুলি আমি সেকেন্ডারি সাইড থেকে নেব,
এবং বেরও করবো সেকেন্ডারি সাইড। কোন কোন বইতে প্রাইমারি ধরে প্র্যাকটিস আছে না, আমি আমি ওইদিকে দেখতে যাব না। যদি দেওয়া থাকে যে সবই প্রাইমারি দেওয়া আছে তখন প্রাইমারিতেই করব। প্রাইমারিতে করলে তখন ফর্মুলাটা ভিএফএম অর্থাৎ প্রাইমারি সাইডে ভোল্টেজ, আইএস এর জায়গায় আইপি, আর ই ডবল প্রাইমের জায়গায় সিঙ্গেল প্রাইম, ভিএফএল আবার প্রাইমারি সাইডে এই আইএস যেটা সেটা আইপি, এএক্সি ডবল প্রাইমের জায়গায় এএক্সি সিঙ্গেল প্রাইম। এটা দিলেও অঙ্কের রেজাল্ট সেম হবে। তো শুধু শুধু এই করোনা মহামারীর টাইমে অত ব্রেন খাটানোর দরকার নেই, তাই তো? একটাই আমরা ভালো করে শিখব, শিখলে প্রশ্নের উত্তরটা দেওয়া সম্ভব। এই চ্যাপ্টারের অঙ্ক পড়ার সম্ভাবনা প্রায় 90%, প্লাস মাইনাস কিছুটা হতে পারে, কিন্তু 90% এই চ্যাপ্টারের অঙ্ক পড়েই এসি মেশিন তা। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি যতটুকু দেখেছি ছাত্র এবং ছাত্রীরা আবার মাইন্ড করতে পারে। সেক্ষেত্রে কি করে যে সূত্রগুলো ভালো করে না, মুখস্থ করে না। ফলে যখন সে অঙ্ক কষার বলে কিছুটা তালগোল পাকিয়ে ফেলে শুরুতেই। এসি মেশিন পরীক্ষাটা প্রায় সময় আগের দিন প্রথম দিন পড়ে বেশিরভাগই। এই তালগোল পাকানোর ফলে সে ওই জায়গায় ঘুরে ফিরে 2 বার 3 বার 4 বার করতে যে দেখা গেল টাইম ইজ ওভার, সময় শেষ। অথচ তার প্রশ্ন ছিল যেগুলি তাই সে উত্তর দিতে পারত, অন্তত পক্ষে 5 মার্কের উপরে উঠাতে পারত। কিন্তু ওই অঙ্কতে হোঁচট খাওয়ার ফলে, বারবার ট্রাই করার ফলে সে কি করছে, সে আর সামনের দিকে এগোতে পারেনি। ব্রেনও উল্টাপাল্টা হয়ে গেছে টেনশনের কারণে, সময়ও চলে গেছে, ফলে পরীক্ষার ফলাফলটা খারাপ হয়ে গেছে। সেজন্য তোমাদের প্রতি যে পরামর্শ, ফর্মুলা মুখস্থ করবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেও যাতে সঠিকভাবে দেখতে পারো, উল্টাপাল্টা যাতে না। কেমন ঘুমের মধ্যে উল্টাপাল্টা দেখে না? হ্যাঁ, এই সোজা রোডের মধ্যে দিয়ে ট্রেন চলে যেতে দেখো নি তোমরা কোনোদিন? উপরে আকাশে দিয়ে ট্রেন যায় তা দেখো নি? দেখছো? তোমরা কেউ নাও দেখতে পারো, আমি সেই সব ট্রেনে চড়েছিও, উপর দিয়ে চলে গেছে, সেই ট্রেনেও চড়েছি। যাই হোক, অনেকের ক্ষেত্রে অনেক ঘটনা ঘটতে পারে। এইরকম হওয়া চলবে না। পারফেক্টলি রিয়ালি কেমন সূত্র মুখস্থের বেলায় কোন রকম ছাড় নাই, তোমার নিজের কাছ থেকেই ঠিক করতে হবে। আর যদি মনে করো যে সমস্যা নেই, আমি ওই চ্যাপ্টারের কোনো অঙ্ক করবো না, তাহলে সেটা তোমার উপরে নির্ভর করে। কিন্তু এখানে মার কাছে 10 এখন করতে পারলেই কিন্তু লেগে যায়। আর আমরা খাতা দেখি, খাতা এক্সামিন করি, সেক্ষেত্রে আমরা যেটা ফলো করি সেটা হলো যে আমরা চেষ্টা করি, ছাত্র অঙ্ক কষেছে, তার 70% হয়েছে, 10-এর মধ্যে 7 দিয়ে দিই। কিছু হোঁচট খেয়েছে কিন্তু সে শেষ করে ফেলেছে, তাকে ম্যাক্সিমাম নম্বর দেওয়ার চেষ্টা করি, তাতে কিন্তু তার ভালো একটা ফলাফল চলে আসে। আমি সকলকেই অনুরোধ জানাচ্ছি বা দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমাদের সামনে সময় খুব কম, পরীক্ষা 4 ফেব্রুয়ারি, সেজন্য আগে যা গেছে এই সময়টুকু যেন আর অপচয় না হয়। সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো এবং ঠান্ডা লাগাবে না, শরীরের প্রতি যত্নশীল হবে, সাথে সাথে নিয়মিতভাবে বেশি পরিমাণ সময় দিয়ে পরীক্ষার প্রস্তুতিটা ভালো মতো সম্পন্ন করবে এবং সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই আহ্বান জানিয়ে আগামী ক্লাসের দাওয়াত দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।